আমরা প্রথমে পড়ব রোদের উষ্ণতা সহগ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমি লিখেছি রোদ, পরিবাহী এবং অর্ধপরিবাহীর রোদ। পরিবাহীর রোদ তাপমাত্রার বৃদ্ধিতে বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহীর রোদ তাপমাত্রা বৃদ্ধিতে হ্রাস পায়। তো এখন এই যে রোদ তাপমাত্রার সাথে রোদ বাড়ে বা কমে, পরিবাহীর রোদ বাড়ে, অর্ধপরিবাহীর রোদ কমে, এই বিষয়টা নির্ভর করে রোদের উষ্ণতা সহগের উপর। তাপমাত্রার সাথে সাথে পরিবাহকের রোদ বৃদ্ধি পায়, কিন্তু সেটা সমানুপাতিক না। তো সেটা যে রাশিটা দিয়ে, যে রাশির উপর নির্ভর করে, সেটাই হচ্ছে রোদের উষ্ণতা সহগ। তো আমরা এখানে এটাকে একটু গাণিতিকভাবে লেখার চেষ্টা করেছি। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহকের রোদ যদি R0 হয়, তাহলে রোদের উষ্ণতা সহগ যদি আলফা হয়, আমরা রোদের উষ্ণতা সহগকে আলফা ধরে নিই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহকের রোদ যদি R1 হয়, R1 হবে R0 প্লাস R0 আলফা গুণ, অর্থাৎ আলফা ইন্টু R0। একইভাবে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে R2 ইকুয়াল টু R1, মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোদটা ছিল সেটা R0 প্লাস আলফা ইন্টু R0। তো R0, হ্যাঁ, R1 প্লাস আলফা ইন্টু R0। তো R1 এর এই মানটা বসিয়ে দিলে আমরা এখান থেকে পাবো R0 প্লাস 2 আলফা ইন্টু R0। এখান থেকে আমরা R0 কমন নিই, 1 প্লাস 2 আলফা। তাহলে এই যে ক্রম, এই ক্রম অনুযায়ী 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হবে আর থিটা ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। তো এখান থেকে আমরা যদি আলফার মানটা নির্ণয় করি, তাহলে সেটা দাঁড়াবে R0 আর থিটা ইকুয়াল টু R0 প্লাস R0 ইন্টু আলফা থিটা, और R0 ইন্টু থিটা আলফা ইকুয়াল টু R থিটা মাইনাস R0, और আলফা ইকুয়াল টু R থিটা মাইনাস R0 ডিভাইডেড বাই R0 থিটা। এটাই হচ্ছে রোদের উষ্ণতা সহগের সমীকরণ। রোদের উষ্ণতা সহগের একক হবে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, যে কোনো একটা হবে। আচ্ছা, যদি পরিবাহক হয়, আমরা দেখব যে রোদের উষ্ণতা সহগ পরিবাহকের ক্ষেত্রে ধনাত্মক হয়, সকল ধরনের ধাতু, এটা উদাহরণ হতে পারে। আর অর্ধপরিবাহকের ক্ষেত্রে রোদের উষ্ণতা সহগ হবে ঋণাত্মক। যেমন আমরা এখানে দুটো এক্সাম্পল দিয়েছি, জার্মেনিয়াম, সিলিকন। তো এই আলোচনা থেকে তোমাদের তপনের বই আছে, তোমরা এই বই থেকে রোদের উষ্ণতা সহগের বিষয়টা আর একটু ভালো করে পড়বে এবং এই 4টা প্রশ্নের উত্তর সেখান থেকেই পাবে। যেমন রোদের উষ্ণতা সহগ কাকে বলে, অ্যালুমিনিয়ামের রোদের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝায়, রোদের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তাপমাত্রার প্রভাব, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে থাকবে। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে রোদের তাপমাত্রার বৃদ্ধিতে রোদ বৃদ্ধি পায় এবং অর্ধপরিবাহকের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধিতে রোদ হ্রাস পায়, এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। আর অতিপরিবাহিতা হচ্ছে যে সকল পদার্থে রোদ একদম শূন্য হয়ে যায়, তাহলে সেখানে সেই ধরনের পরিবাহীকে আমরা বলবো অতিপরিবাহী। এই ব্যাপারটা বই থেকে পড়ে তোমরা লিখতে পারবে। এখন আমরা পড়ব জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়া হলো, বিজ্ঞানী জুল দেখান কোনো পরিবাহীতে বিভব পার্থক্যের জন্য যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন পরিবাহীর রোধ অতিক্রমের জন্য যে বিদ্যুৎ শক্তি ব্যয়িত হয়, সেই শক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়, ফলে পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। তো এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, তড়িৎ প্রবাহের তাপীয় ক্রিয়া বা জুলের তাপীয় ক্রিয়া কাকে বলে। আর 2 নম্বর হচ্ছে, তড়িৎ প্রবাহের ফলে বর্তনীতে তাপ উৎপন্ন হয় কেন। এটা আমি যে কারণটা বললাম, বিভব পার্থক্যের জন্য যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন ইলেকট্রনগুলো পরমাণুগুলোর মধ্য দিয়ে যখন চলার চেষ্টা করে, তখন পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তাপ উৎপন্ন হয়। সেটা ইলেকট্রন মতবাদ বলা হয় একে। তো এই প্রশ্নটার উত্তর তোমরা ইলেকট্রন মতবাদ দিয়ে দিতে পারবে।
এখন জুলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলো আমরা একটু দেখব। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হচ্ছে তাপ, এই যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তিনটি রাশির উপর নির্ভর করে। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, পরিবাহীর রোধ এবং কতক্ষণ ধরে কতক্ষণ ধরে এই তড়িৎ প্রবাহটা চললো তার উপর। তো এখান থেকে আমরা তিনটি সূত্র পাই। প্রথম সূত্রকে বলা হয় প্রবাহের সূত্র। যখন পরিবাহকের রোধ এবং সময় স্থির থাকে তখন তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ ওই তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্রকে বলে রোধের সূত্র। যখন তড়িৎ প্রবাহ এবং সময় ধ্রুব থাকে তখন তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক। আর 3 নম্বর হলো সময়ের সূত্র। যখন তড়িৎ প্রবাহ এবং রোধ স্থির থাকে তখন উৎপন্ন তাপ হচ্ছে প্রবাহকাল বা সময়ের সমানুপাতিক। তো এই সূত্র তিনটাকে একত্র করলে আমরা পাই H প্রপোর্শনাল টু I স্কয়ার RT। এখানে আমরা সমানুপাতিক চিহ্ন যদি তুলে ফেলি আমরা একটা ধ্রুবক পাবো কে। এই ধ্রুবকের আমরা একটা মান বের করতে পারি। যখন প্রবাহের মান I এর মান 1 অ্যাম্পিয়ার, R এর মান 1 ওম, সময় t 1 সেকেন্ড এবং উৎপন্ন তাপ H ইকুয়াল টু যখন 1 জুল হয়, এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই তখন কে এর মান পাই 1। কে যেহেতু একটি ধ্রুবক তাহলে সর্বদাই তার মান 1ই থাকবে। ফলে এই সমীকরণে এখন কে এর মান 1 বসিয়ে আমরা পাবো H ইকুয়াল টু I স্কয়ার RT জুল। তো এখান থেকে আমাদের তাপ উৎপাদনের বা তড়িৎ এই যে জুলের সূত্র থেকে যেই জুলের যে সূত্রগুলো সেই সূত্রগুলো তিনটা একসাথে আসবে না, হয়তো যে কোনো একটা সূত্র জ্ঞানমূলক বিবৃতি আসতে পারে, যে কোনো একটা সূত্রের বিবৃতি আসতে পারে। তোমরা তিনটাই শিখবে। এখন আমরা পড়ব তাপের একক, ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক। প্রথমে আমরা ক্যালোরি সম্পর্কে জানব। তাপ যে এক প্রকার শক্তি সেটা আবিষ্কৃত হওয়ার আগে তাপের বিভিন্ন রকম একক প্রচলিত ছিল। তার মধ্যে ব্রিটিশ তাপীয় একক এবং ক্যালোরি অন্যতম। বর্তমানে আমরা কিন্তু ক্যালোরি একক ব্যবহার করে থাকি। তো ক্যালোরির সংজ্ঞা যদি দিতে যাই সেটা বলতে হয় 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন তাকে বলা হয় 1 ক্যালোরি। আর এই সূত্রটা আমাদের জানা আছে অনেকের। গৃহীত বা বর্জিত তাপ H ইকুয়াল টু হয় ভর গুণ আপেক্ষিক তাপ গুণ তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ H ইকুয়াল টু ms ডেল থিটা। এখন ক্যালোরির একক যেহেতু শক্তির একক জুল, তাহলে ক্যালোরিকেও আমরা জুলে পরিমাপ করতে পারি। তাহলে ক্যালোরির সাথে জুলের সম্পর্কটা কি? আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পেয়েছিলাম জুলের বিবৃতি থেকে H ক্যালোরি সমান W জুল। তো এখান থেকে আমরা লিখতে পারি H ক্যালোরি সমান যদি W জুল, আমি অনেক সংক্ষেপে লিখেছি, তোমরা একটু বই পড়বে। তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু 1 ক্যালোরি ইকুয়াল টু লেখা যাবে W/H জুল। এই W/H এই রাশিটাকে যে নাম দেয়া হয়, যে হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। এটা ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো এখান থেকে আমরা তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞাটা দিতে পারি। একক তাপ উৎপন্ন করতে H এর মান যদি 1 ক্যালোরি হয় তাহলে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে জুলের বা এই যে W/H এই অনুপাতটার পরীক্ষালব্ধ মান হলো 4.2 জুল পার ক্যালোরি। তো এখান থেকে আমরা লিখতে পারি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তো আমাদের এই কনভার্সনটা দরকার গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে। আমরা দেখব কখনো যদি তাপ ক্যালোরিতে দেওয়া থাকে তাকে জুলে পরিণত করার জন্য এই সূত্রটা আমাদের প্রয়োজন হবে। বর্তনীতে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব। এখানে আমরা একটা বর্তনী দেখতে পাচ্ছি। এই ধরনের বর্তনীকে বলা হয় সরল বর্তনী। এখানে একটি কোষ দেয়া আছে, কোষ থেকে তড়িৎ প্রবাহ, এই যে রোধ AB, একটি রোধ AB, এই রোধের মান হচ্ছে R।
এই রোদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার ফেরত আসে। আমরা জানি কোষে ফেরত আসে, তড়িৎ কোষে। আমরা জানি কোষের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে কোষের ধনাত্মক প্রান্ত থেকে আই তড়িৎ প্রবাহিত হয়ে এ বিন্দু এবং এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহিত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে এর বিভব বেশি, বি এর বিভব কম। আমরা জানি তড়িৎ বেশি বিভবের বিন্দু থেকে কম বিভবের বিন্দুতে প্রবাহিত হয়। তাহলে আর এর মধ্য দিয়ে এ থেকে বি এর দিকে আই তড়িৎ প্রবাহিত হয়ে আবার তড়িৎ কোষে চলে আসে। এভাবে বর্তনীটা সম্পূর্ণ হয়। তো এখানে আর হচ্ছে একটি রোধ। যখন আর রোধ অতিক্রম করে, তড়িৎ যখন আর রোধ অতিক্রম করে, ধরি এখান থেকে কিউ আধান এ বিন্দুর মধ্য দিয়ে আর রোধ অতিক্রম করে বি বিন্দুতে পৌঁছায়। ফলে আমরা এই যে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, এখানে যেই কাজ হলো বা যেই বিদ্যুৎ শক্তি খরচ হলো, সেটাকে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। কারণ এবং বি বিন্দুর বিভব পার্থক্য ভি বিভব পার্থক্য অতিক্রম করতে কিউ আধানের যে কাজ হবে সেটাই হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ জুল। এখন আমরা জানি আই ইকুয়াল টু কিউ বাই টি, তো সেখান থেকে আমরা পাই কিউ ইকুয়াল টু আইটি। এই মানটা যদি এখানে বসাই তাহলে পাচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি জুল। আবার এই ডাব্লিউ কাজ সম্পন্ন করার ফলে এইচ তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা এইচকে যদি ক্যালোরিতে না মেপে সরাসরি জুলে পরিমাপ করি, এক্ষেত্রে সরাসরি লিখতে পারি এইচ ইকুয়াল টু ডাব্লিউ জুল। তো ডাব্লিউর মানটা আমরা বসালাম ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি। আবার আমরা ওমের সূত্র, সেটা এসএসসিতে পড়েছে, এখানেও পড়ব। ওমের সূত্র থেকে জানি ভি ইকুয়াল টু আইআর। এই মানটা যদি এখানে বসাই ভি এর জায়গায়, তাহলে আমরা পাচ্ছি এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, যেটা আমরা জুলের তাপীয় ক্রিয়ার সূত্র থেকেও পেয়েছিলাম। আবার আইকে যদি ভি বাই আর লিখি, তাহলে আমরা এখানে আই বাদ দিলে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর টি। আবার ক্ষমতা আমরা জানি একক সময়ে কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। তো এই ক্ষেত্রে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউর মান আমরা এখান থেকে যদি ডাব্লিউ ভিআইটি বসাই, তাহলে পাচ্ছি ভিআইটি ডিভাইডেড বাই টি, টিটা বাদ যাবে, পি ইকুয়াল টু ভিআই। এই মানটাও যদি এখানে বসাই, ভিআই এর বদলে যদি পি বসে, তাহলে এইচ ইকুয়াল টু পিটি পাচ্ছি। তো দেখা যাচ্ছে উৎপন্ন তাপকে বিভিন্নভাবে, শুধু আই আর টি দিয়ে না, আমরা চাইলে ভি দিয়ে এবং বৈদ্যুতিক ক্ষমতা পি দিয়েও প্রকাশ করতে পারি। এই যে চারটা এইচের যে ভিন্ন ভিন্ন এই যে মানগুলো, এগুলো আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আশা করি এটা খুব সহজ সূত্র, তোমাদের মনে থাকবে। এরপর এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে বিভিন্ন সময়ে, সেই প্রশ্নগুলো একটু দেখি আমরা। তো এখান থেকে প্রশ্নগুলো মোটামুটি সহজ। বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে? 1 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি পরিমাপের ব্যবহারিক একক, এটা বই থেকে পাবে। এটাকে আমরা বিউটি ইউনিটও বলি। দুইটা প্রশ্ন আসলে একই। তারপরে এখানে আরেকটা প্রশ্ন আমি দিয়েছি, এটা বই থেকেই পড়ে নিতে পারো। নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার করা হয় না কেন? অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এসেছিল। আশা করি এগুলো তোমরা পড়ে নিতে পারবে। ওমের সূত্র হলো নির্দিষ্ট তাপমাত্রায় বিভব পার্থক্য এবং প্রবাহ এদের মধ্যকার সূত্র। ধরি এটা একটা এবি একটি রোধ, একটি পরিবাহী তার রোধ হচ্ছে আর। এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ, বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি। যদি ভি এর গ্রেটার দেন ভিবি হয়, তাহলে এ থেকে বি এর দিকে আয়তরিত প্রবাহিত হবে। এখন ওমের মতে স্থির তাপমাত্রায় এই প্রবাহ আই, এই দুই প্রান্তের বিভব পার্থক্য, সেটাকে আমরা ভিএ মাইনাস ভিবি, সেটাকে আমরা সংক্ষেপে ভি দিয়ে প্রকাশ করেছি। আই প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এখন যদি এই সমানুপাতিক চিহ্নটা তুলি, এখানে একটা ধ্রুবক আসে, সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা এখানে জি দিয়ে প্রকাশ করেছি। সেটা হলো তড়িৎ পরিবাহিতা। এটা পরিবাহীর তড়িৎ পরিবাহিতা। তো পরিবাহিতা মানে যে পরিবাহীর যে ধর্মের জন্য
তড়িৎ প্রবাহিত হয়, সেটাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তো এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে রোধ, মানে পরিবাহিতার বিপরীত রাশি। তো বিপরীত রাশি হচ্ছে রোধ আর, তো আমরা লিখতে পারি জি ইকুয়াল টু 1/r। তো এখানে যদি জির বদলে 1/r বসাই, এই সূত্রটা দাঁড়াবে খুবই পরিচিত সূত্র, ভি ইকুয়াল টু IR। তো এখানে আর হচ্ছে রোধ। এই রোধ মানে তড়িৎ প্রবাহ, পরিবাহীর যে ধর্মের জন্য তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটাকে বলা হয় রোধ। তো রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান এবং পরিবাহীর তাপমাত্রা। এই 4টি বিষয়ের উপর নির্ভর করে। আর রোধের একক এখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু V/I। তো ভি এর একক হচ্ছে ভোল্ট, প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমরা লিখতে পারি ভোল্ট পার অ্যাম্পিয়ার, কিন্তু এটা বিজ্ঞানী জর্জ সাইমন ওম, ওনার নামানুযায়ী এটাকে বলা হয় ওম, এবং লেখা হয় এই যে ওমেগা চিহ্ন, গ্রিক অ্যালফাবেট বড় হাতের ওমেগা, এই ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। আর পরিবাহিতা তার একক হচ্ছে সিমেন্স। তো এখান থেকে খুব সহজ একটা বিষয়, এটা তোমরা মোটামুটি তোমাদের পরিচিত আছে এই রাশিগুলো। তো এখান থেকে 3টি প্রশ্ন হতে পারে। পরিবাহিতে রোধ উৎপন্ন হয় কেন, এই প্রশ্নটা বই থেকে পাবে তোমরা। ওমের সংজ্ঞা দাও, কোনো পরিবাহী রোধ 50 ওম বলতে কি বুঝো, এবং সিমেন্সের সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো একটু কষ্ট করে তোমরা লিখে নেবে এবং শিখে ফেলবে এই প্রশ্নগুলো, কারণ এর পরবর্তীতে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। আজকের সর্বশেষ টপিক রোধের সূত্র। রোধের সূত্রগুলো হলো তাপমাত্রা ও, আমরা দেখেছি এর আগে রোধ 4টি বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহীর 4টি বিষয়ের উপর, রাশির উপর। তো তার মধ্যে তাপমাত্রা ও পরিবাহীর উপাদান যদি স্থির থাকে তাহলে রোধের 2টি সূত্র প্রযোজ্য। দৈর্ঘ্যের সূত্রটি হলো দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটি হলো যদি দৈর্ঘ্য স্থির থাকে তাহলে রোধ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে তার যত বেশি চিকন তার রোধ তত বেশি, যত মোটা তত তার রোধ কম। তো এই দুইটা সূত্রকে যদি আমরা একত্র করি সেক্ষেত্রে আমরা পাই R প্রপোর্শনাল টু L/A, যখন সবকটি রাশি পরিবর্তিত হয়। তো সমানুপাতিক চিহ্ন তুললে আমরা এখানে একটা ধ্রুবক পাই, সমানুপাতিক ধ্রুবক, সেটাকে রো দিয়ে প্রকাশ করা হয়। এই রো হচ্ছে পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ, পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ, সেটা পরিবাহীর উপাদানের উপর শুধু নির্ভর করে, অন্য কোনো দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর উপর নির্ভর করে না, তবে তাপমাত্রার উপর নির্ভর করে। তো এখান থেকে আমরা পাই রো ইকুয়াল টু RA/L, এর একক হবে ওম মিটার। তো এখান থেকে আমরা এই সংজ্ঞাগুলো পাবো, এই প্রশ্নগুলো আমরা শিখে নেব। আপেক্ষিক রোধ কাকে বলে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝায়, এবং পরিবাহিতাঙ্ক কাকে বলে। তো এই যে পড়াগুলো আমি দিলাম এগুলো একটু ভালো করে শিখে নেবে, আশা করি পারবে, খুবই সহজ পড়া। এরপর শাহজাহান তপনের বই সবারই আছে আশা করি, উদাহরণের এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, 3.1 থেকে 3.12, আর পরে 3.14 থেকে 3.16 এবং 3.42, আর অনুশীলনীর 1 থেকে 10 মোটামুটি সহজ অঙ্কগুলো, এগুলো আশা করি তোমরা করবে। এরপর পরবর্তী ক্লাসে আমরা আরও অন্যান্য টপিকগুলো পড়ব, এবং আরও প্রয়োজন হলে যেই অঙ্কগুলো কঠিন মনে হবে আমি সেগুলো করে তোমাদেরকে ছবি তুলে পাঠাবো, এইভাবে না, এই যে এগুলোর প্রত্যেকটার আবার আমি ছবি দিচ্ছি, এই ছবিগুলো তোমরা রাখতে পারো। আর যদি ভিডিও বেশি রাখো এগুলো লোড হয়ে যাবে, ভিডিওগুলো দেখার পরে তোমরা ডিলিট করে দিতে পারবে। আজকে এইটুকু থাক।